আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দিল্লির যে রাজনীতি, সে রাজনীতির যে দুরবস্থা, এটি রীতিমতো চরমে। আজকে যে সময়টিতে ভিডিও করছি, ঠিক সেই সময়টিতে নরেন্দ্র মোদীর সরকারের যে শপথ গ্রহণ, এই শপথ গ্রহণ নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। প্রায় ৮,০০০ আমন্ত্রিত অতিথি এসেছে সেখানে, তার মধ্যে বাংলাদেশ থেকে আমাদের প্রধানমন্ত্রী তিনিও গেছেন। তো এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের সবচেয়ে মূল নিয়ামক ছিল মোদি ম্যাজিক। অর্থাৎ তিনি নিজেকে দেবত্বের পর্যায়ে উন্নীত করেছিলেন। তার অনেক ঐশী ক্ষমতা রয়েছে, ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, এবং সারা ভারতবর্ষে তিনি তার এই নামের বদৌলতে এত বেশি সংখ্যক মানুষের সমর্থন পাবেন, এই যে কনফিডেন্স, সেখান থেকে তিনি বলে ফেলেছিলেন যে ৪০০-র বেশি আসন নিয়ে তিনি এবার জয়লাভ করবেন। এবং তিনি সেই যে রাজীব গান্ধী সর্বোচ্চ ৪০০-র বেশি যে লোকসভাতে তিনি আসন পেয়েছিলেন, সেটাকেও অতিক্রম করতে চান। আর তৃতীয় দফাতে প্রধানমন্ত্রীর পদে বসে ভারতবর্ষের ইতিহাসে দ্বিতীয় পণ্ডিত জওহরলাল নেহেরুর যে স্থানটি, মর্যাদাটি, এটি তিনি অলঙ্কৃত করতে চান। তো তার দ্বিতীয়টি আংশিক বাস্তবায়িত হয়েছে, কিন্তু প্রথমটি এখনো পর্যন্ত হয়নি। সারা ভারতবর্ষে যে কথা সবাই বলার চেষ্টা করছে যে মোদির যে গদি, এটি উল্টে গিয়েছে। এবং আপনারা জানেন যে ভারতবর্ষ এবং আমাদের এই বাংলাদেশেও কারো সৌভাগ্যের যে অবস্থা, এটি যখন উল্টে যায়, এটিকে সাধারণত আমাদের আবহমান বাংলায়, এমন ভারতবর্ষে গণেশ উল্টানো বলে। তো সেই দিক থেকে নরেন্দ্র মোদীর যে গণেশ, এটি উল্টে গিয়েছে। এটি এখন সবাই এক বাক্যে বলার চেষ্টা করছে। কেন হলো, কিভাবে হলো, নানা রকম বিতর্ক হচ্ছে। কেউ 10টি কারণ বের করছে, কেউ 100টি কারণ বের করছে। তারপর তার ভবিষ্যৎ কি হতে পারে, বিজেপির ভবিষ্যৎ কি হতে পারে, এগুলো নিয়ে নানা জল্পনা কল্পনা হচ্ছে। এবং সবাই বলার চেষ্টা করছে যে এর আগে একবার অটল বিহারী বাজপেয়ী 20 দিনেরও কম সময় প্রধানমন্ত্রী তিনি হয়েছিলেন, এবং পরবর্তীতে তাকে কোয়ালিশন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে হয়েছিল, এবং পুরো ভারতীয় রাজনীতি একটা টালমাটাল অবস্থার মধ্যে পড়েছিল। ঠিক এইবার তার চেয়েও অনেক মারাত্মক কিছু ঘটবে। এর কারণ হলো নরেন্দ্র মোদীর যে মেজরিটি, এখনো পর্যন্ত একক মেজরিটি, আর তিনি যে দুজনের সহযোগিতা নিয়ে, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ। তো এই বিহারের নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, এই দুজনেরই নির্ধারণ একটা, যাকে বলা হয়, ঐতিহ্য রয়েছে যে তারা খুব বেশি দিন কারোর সঙ্গে থাকতে পারেন এবং খুব দ্রুত দল পাল্টান। এবং ইতিমধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, ডেপুটি স্পিকার এই পদগুলো নিয়ে এই দুটো দল যেভাবে মোদিকে ব্যস্ত রেখেছেন, তা রীতিমতো মোদির জন্য বিব্রতকর। অন্যদিকে বিরোধী দল হওয়ার জন্য একেবারে কোমরে গামছা বেঁধে যেভাবে রাহুল গান্ধী এবং তার দল, তার সঙ্গে সঙ্গে তার জোট যেভাবে মাঠে নেমেছেন, এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে যে একটা ভয় ছিল, ভীতি ছিল, সেটি পুরো ভারতবর্ষ থেকে এই মুহূর্তে যেভাবে উঠে গিয়েছে, তাতে করে এই নরেন্দ্র মোদী কতদিন যে টিকে ক্ষমতায়, সেটি নিয়ে কিন্তু খোদ ভারতবর্ষে প্রচুর বিচার হচ্ছে, বিশ্লেষণ হয়েছে। এখন নরেন্দ্র মোদী কেন্দ্রিক অনেকগুলো রাজনীতি, এমনকি আমেরিকার রাজনীতিও কিন্তু নরেন্দ্র মোদী কেন্দ্রিক ঘূর্ণিপাক খাচ্ছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক, ইসরায়েলের সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক, রাশিয়ার সঙ্গে পুতিনের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক, এই সম্পর্কগুলো এই সময়টিতে এসে এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। একইভাবে তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটা
রক্ষা করত আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে, এই সম্পর্কটি এখন স্মরণকালের সবচেয়ে একটি জটিল অবস্থার মধ্যে পড়বে। আপনারা জানেন যে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারতের সঙ্গে নানা রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি। এর মধ্যে তিস্তা প্রকল্প, অর্থাৎ তিস্তার যে ভাটি বাংলাদেশের অংশ রয়েছে, সেখানে আমরা একটা বাঁধ নির্মাণ করতে চাচ্ছি এবং সেই বাঁধটি চীন আমাদেরকে তৈরি করে দিতে চাচ্ছে। ভারত বলছে এটা হবে না, এর কারণ হলো তিস্তার যে এলাকাতে চীন বাঁধ নির্মাণ করবে সেখানে চীন সঙ্গত কারণেই তাদের যে সামরিক স্থাপনা যদি সেখানে করে, এটির সিকিউরিটির জন্য চীনা প্রযুক্তি ব্যবহৃত হয় একেবারে সীমান্তের কাছাকাছি জায়গাতে। এটি ভারতের জন্য খুবই স্পর্শকাতর, যা ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশে করতে দেবে না। এটি নিয়ে বহুদিন যাবৎ উলটপালট চলছে, কিন্তু নরেন্দ্র মোদীর এই দুর্বল অবস্থানে এই সময়টাতে চীন হঠাৎ করে এই তিস্তা প্রকল্প এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে যদি চাপ দেয়, বাংলাদেশ সরকার সেটি অ্যাভয়েড করার মতো ক্ষমতা এখন তার নেই। দ্বিতীয়ত, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হলো অর্থনৈতিক সাহায্য। চীনের কাছে তারা $5 বিলিয়ন চেয়েছে, কিন্তু আসলে $5 বিলিয়ন তাদের হবে না। যদি এই অর্থ বছর তাদেরকে ঠিক মতো চালাতে হয়, তাহলে কম করে হলে $50 বিলিয়ন সুন্দর মতো আমাদের সাপ্লাই অ্যান্ড চেইনের মধ্যে থাকতে হবে। সেটা ওয়ার্ল্ড ব্যাংক দিক, IMF দিক, ভারত দিক বা চীন দিক। $5 বিলিয়ন দিয়ে এই জাস্ট কুইনাইন খাওয়ার মতো কিছু একটা হবে, হঠাৎ করে প্যারাসিটামল খেয়ে জ্বরটা কমিয়ে রাখার মতো। কিন্তু আলটিমেটলি দেশের ব্যবসা বাণিজ্য, দেশের যে রিজার্ভ, দেশের সুনাম সুখ্যাতি, ফরেন ঋণ, স্থানীয় ঋণ, এগুলো পরিশোধ করার জন্যে রীতিমতো $50 বিলিয়ন একটা যোগান সাপ্লাই অ্যান্ড চেইন এই জুন থেকে আগামী জুন 2025 জুন পর্যন্ত আমাদের এই জিনিসটি লাগবে, যেটি ভারত কোনো অবস্থায় আমাদেরকে সহযোগিতা করতে পারবে না। অন্যদিকে বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয়ে ভারতের যে নাক গলানো, এই জিনিসটিও নরেন্দ্র মোদী পারবে না। ফলে আওয়ামী লীগ এই 2009 সনের পর থেকে এই পর্যন্ত যেভাবে ভারতকে তাদের পাশে পেয়েছেন, সেটা এই প্রথমবারের মতো উল্টে যাচ্ছে এবং তাদেরকে সকল সিদ্ধান্ত এককভাবে নিতে হচ্ছে। অন্যদিকে আমেরিকা খুব, যাকে বলে একেবারে গপ করে বাংলাদেশকে ধরার জন্য যেভাবে বসে আছে, যেভাবে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে, যেভাবে আজিজ সাহেবের বিচার করতে বলছে, যেভাবে বেনজির সাহেবের বিচার করতে বলছে, সব মিলিয়ে আওয়ামী লীগের জন্য সময়টা কিন্তু কোনো অবস্থাতেই ভালো যাচ্ছে না। তার সঙ্গে এই যে দিল্লিতে যে ক্ষমতার লড়াই, এবং দিল্লিতে যখনই ক্ষমতার লড়াই হয়েছে, আমি যেহেতু ইতিহাসের একজন ছাত্র, ইতিহাস পড়ি, তখনই এই বাংলাদেশে বিদ্রোহ হয়েছে। সব সময়টাতে এমন কোনো সময় নেই, 1000, 2000, 3000 বছরের যদি ইতিহাস দেখেন, দিল্লি কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল, তখন সেখানে যারাই শাসক ছিলেন তাদের মধ্যে যখনই কোনো দুর্বলতা হয়েছে, প্রাসার ষড়যন্ত্র হয়েছে এবং অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে, এই বাংলাতে, এই বিহারে, এই উড়িষ্যায় যে নীতিশ কুমারের যে বিহার, তো এই সমস্ত এলাকাতে দাঙ্গা বেঁধে গিয়েছে, বহু দাঙ্গা। এবং এখানে কখনো কখনো এই দিল্লির এই অবস্থার কারণে বাংলাদেশকে কম করে হলে 100 বছর ভুগতে হয়েছে। যেমন আমাদের বাংলাদেশে একটা সময় 12 ভূঁইয়ারা ছিলেন স্বাধীন। তো সম্রাট আকবরের আগে, বৈরাম খান যখন শাসন চালাচ্ছেন তারও আগে, যে দুর্বল দিল্লির শাসকরা ছিলেন, অর্থাৎ শের শাহের উত্তরাধিকারী যারা ছিলেন, ওই সময়টিতে বাংলার যে শাসন ব্যবস্থা এটা টুকরো টুকরো হয়ে যায়। 12 জন স্থানীয় জমিদার নিজেদেরকে স্বাধীন এবং সার্বভৌম ঘোষণা করে তারা এত দীর্ঘদিন যাবৎ, অলমোস্ট প্রায় 70-80 বছর ধরে তারা এই নিজেদেরকে স্বাধীন হিসেবে পরিচয় দিতে থাকে এবং দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। সম্রাট আকবর সর্বাত্মক চেষ্টা করেও এই বাংলাদেশটাকে দমন করতে পারেননি। পুরো মীর জুমলা এসে, জাহাঙ্গীরের জমানাতে এসে এই বাংলাকে কেন্দ্রীয় শাসনের অধীন
তারা নিয়ে ফেলে। একইভাবে যখন মুর্শিদ কুলি খার পরে সুজাউদ্দৌলা এলেন, সুজাউদ্দৌলার পরে সরফরাজ খাঁ এলেন বাংলা বিহার উড়িষ্যার নবাব হয়ে, তখন আবার দিল্লির শাসন খুবই খারাপ অবস্থায় চলে গেল। ঠিক ওই সময়টিতে বাংলাদেশে বর্গিরা এলো, মগ জলদস্যুরা এলো এবং নানা রকম চুরি ডাকাতি রাহাজানি, পুরো বাংলাদেশ তছনছ হয়ে গেল। ফলে আলিবর্দী খানকে 20 বছর এদের বিরুদ্ধে কিন্তু লড়াই সংগ্রাম করে শাসন ক্ষমতা যেই উনি একটু পাকাপোক্ত করলেন, অমনি তাকে পরকালে চলে যেতে হলো। সিরাজউদ্দৌলা এলেন এবং দিল্লির যে অধঃপতন, সেই অধঃপতনের প্রথম বলি হলো বাংলা বিহার উড়িষ্যা। তো এই হলো দিল্লির অবস্থা। একইভাবে দিল্লি কেন্দ্রিক যে ব্রিটিশ শাসন ব্যবস্থা, ওটাও যখন দুর্বল হয়ে গেল প্রথম মহাযুদ্ধের পর, তো প্রথম মহাযুদ্ধের পরে যখন দুর্বল হয়ে গেল, তখন এই বাংলা সবচেয়ে বেশি উত্তাল হয়ে পড়ল এবং বাংলা তখন 2 ভাগে বিভক্ত করে ফেলা হলো, বঙ্গভঙ্গ, সেটা নিয়ে আরো উত্তাল হয়ে গেল। তো সব মিলিয়ে সেটা ব্রিটিশ জমানায় হোক, মুঘল জমানায় হোক, কিংবা মোদি জমানায় হোক, কিংবা সুলতানি জমানায় হোক, দিল্লি যখনই কোনো গোলযোগের মধ্যে পড়েছে, তার মানে কুফল কিন্তু এই বাংলায় এসেছে। তো এখন এই যে দিল্লির গণেশ উল্টানো, সেখানে ক্ষমতার লড়াই, সেখানে রশি টানাটানি, আপনারা নিশ্চিত থাকুন এটি আমাদের এই বাংলায় এখানে যেভাবে রাজনীতিতে প্রভাব ফেলবে, একইভাবে পশ্চিমবঙ্গ এবং আসাম, সেখানেও মারাত্মক প্রভাব ফেলবে, ত্রিপুরাতেও প্রভাব ফেলবে বাংলা ভাষাভাষী এলাকাগুলোতে। তো কাজেই ওটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা কিংবা মেঘালয়। কিন্তু আমাদের দেশে যেহেতু আওয়ামী লীগ শাসন ক্ষমতা চালাচ্ছে, তো তারা যদি এখনও বিষয়টি নিয়ে সতর্ক না হয়, নিজেদের কোমর শক্ত না করে, তাহলে অনাগত দিনে তাদের পরিস্থিতি এবং পরিণতি কোন দিকে গড়ায়, এটি কেবলই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।